হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নেক্সট ভিডিওতে। আজকে আমরা দেখব সাইবার সিকিউরিটির ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট এবং পেনিট্রেশন টেস্টিং। তো আজকে আমরা পার্ট 2 দেখব ইন্ট্রোডাকশন স্লাইডের। তো এর আগের ভিডিওতে আমি অর্থাৎ পার্ট 1-এ ইন্ট্রোডাকশন স্লাইডের হ্যাকিং কী, ইথিক্যাল হ্যাকিং কী বা কীভাবে কাজ করে, সাইবার ক্রাইম, ডস অ্যাটাক, ডিডস অ্যাটাক, টাইপস অফ হ্যাকার, স্কিলস অফ এ হ্যাকার, হ্যাকিং টার্মিনোলজি, অ্যাটাক লাইফ সাইকেল, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। তো সেটা হচ্ছে পার্ট 1-এ আসছে আমার লেকচারের। তো যারা পার্ট 1টা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আগের ভিডিও দেখে আসবেন, তাহলে আপনাদের এই পার্টটা সহ পুরো ইন্ট্রোডাকশন স্লাইডটা যদি আপনারা দেখেন তাহলে একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু সাইবার সিকিউরিটি নিয়ে আপনারা পেয়ে যাবেন, এবং এটা কিন্তু আমাদের এক্সামের জন্য বেশ ভালো ইম্পর্টেন্ট সবগুলো টপিক্সই, পার্ট 1 এবং পার্ট 2। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা দেখবো আজকে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। এখন কথা হচ্ছে ইনসিডেন্ট মানে কি, নামটা শুনে আমরা বুঝতে পারছি, তাই না? ইনসিডেন্ট মানে হচ্ছে কোনো ঘটনা বা কোনো ধরনের ক্রাইম এই টাইপের, তাই না? তো এই যে কোনো ঘটনা বা কোনো ধরনের ক্রাইমকে ম্যানেজমেন্ট করার যে প্রসেসটা সেটাই হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। It is a set of process to identify, analyze, prioritize and resolve security incidences to restore normal service operations as quickly as possible and prevent future recurrence of the incident. অর্থাৎ এই ইনসিডেন্ট ম্যানেজমেন্টে হচ্ছে অনেকগুলো প্রসেসের সমষ্টি, যেটা কোনো সিকিউরিটি ইনসিডেন্ট যদি হয়ে থাকে কোনো সিস্টেমে বা কোনো সফটওয়্যারে, সেখানে সেটাকে আইডেন্টিফাই করে, অ্যানালাইজ করে, রিসলভ করে, অর্থাৎ সমাধান করতে চাই, করে সেটা কী করে যত দ্রুত সম্ভব, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, সেটা মানে ওই অ্যাপটাকে বা ওই সিস্টেমটাকে আগের মতন সচল করতে চাই বা নর্মাল করতে চাই। আমরা কি জানি যে বিভিন্ন অ্যাটাকের ফলে কী হয়, যে আমাদের সার্ভারগুলো কী হয়, ডাউন হয়ে যায়, তাই না? সে সার্ভারে ইউজাররা অ্যাক্সেস করতে পারে না। তো এই যে জিনিসটা, সার্ভার ডাউন হয়ে যাওয়া বা সিস্টেমটা পুরোপুরি শাটডাউন হয়ে যাওয়া, এই জিনিসটাকে যত দ্রুত সম্ভব রিসলভ করে, সেটাকে আইডেন্টিফাই করে, অ্যানালাইজ করে, সেটাকে আগের অবস্থায় যে ফিরিয়ে আনার যে পদ্ধতিটা, সেটাই হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। ক্লিয়ার? তো এখন কথা হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট কেন দরকার। কারণ এটা কী কারণে দরকার, যে ড্যামেজকে মিনিমাইজ করার জন্য, রিকভারি টাইমকে রিডিউস করার জন্য বা কমানোর জন্য, মেনটেন বিজনেস কন্টিনিউটি, বিজনেসের যে পারপাসগুলো, অর্থাৎ বিজনেসের যাতে থেমে না যায় সেগুলো নিশ্চিত করা। কারণ একটা অনেক সময় হয় কি, যে আমাদের বিজনেসের জন্য কমার্স ওয়েবসাইট থাকে, সেখান থেকে কী হয়, যে কাস্টমাররা ওই ওয়েবসাইট থেকে তারা অর্ডার করতে পারে বা করতে পারে। তো সেখানে যদি ওয়েবসাইটে ডাউন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যদি ওয়েবসাইট ডাউন হয়ে যায়, তাহলে ইউজাররা কোথা থেকে সেই ইয়েগুলো করবে, অনলাইন শপিংগুলো করবে, তাই না? তার একটা বিজনেসের ক্ষতি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখেন ইনসিডেন্ট ম্যানেজমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যাতে আমাদের সিস্টেমে কোনো ধরনের ইরর আসলে, কোনো ধরনের সমস্যা হলে সেটা দ্রুত সম্ভব সেটাকে সলভ করে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়। এই জন্য হচ্ছে বিজনেসের কথাটা বলা হয়েছে এখানে। প্রোটেক্ট ডেটা অ্যান্ড রেপুটেশন, বা ডেটাকে প্রোটেক্ট করা এবং আমাদের যে কোম্পানির রেপুটেশন সেটাকে ঠিক রাখার জন্য কিন্তু ইনসিডেন্ট ম্যানেজমেন্টটা খুব বেশি দরকার। এনশিওর রেগুলারিটি অ্যান্ড লিগালনেস, অর্থাৎ লিগাল যে ব্যাপারগুলো তাদের না হয়, জটিলতা তৈরি না হয়, সেই জিনিসগুলো কিন্তু ইনসিডেন্ট ম্যানেজমেন্ট লক্ষ্য করে থাকে। তো এই তো গেল ইনসিডেন্ট ম্যানেজমেন্ট এবং এটা কেন প্রয়োজন সেইটা। তো এখন দেখব ইনসিডেন্ট ম্যানেজমেন্টের কম্পোনেন্টগুলো কী কী। মেইনলি 4টা কম্পোনেন্ট আছে। প্রথমটা হচ্ছে ভালনারেবিলিটি হ্যান্ডেলিং, দ্বিতীয়টা হচ্ছে আর্টিফ্যাক্ট হ্যান্ডেলিং, 3 নাম্বারটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট, আর 4 নাম্বারটা হচ্ছে অ্যালার্টস। ভালনারেবিলিটি হ্যান্ডেলিংটা কি? আইডেন্টিফাই এক্সপ্লয়েট ভালনারেবিলিটিস এবং প্যাচ সিস্টেম আপডেট সিকিউরিটি কন্ট্রোলস। অর্থাৎ এখানে কী করা হয়, যে ভালনারেবিলিটি মানে কি, কোনো একটা সিস্টেমের উইকনেস, তাই না? সেটা আমরা আগের ভিডিও দেখে আসছি। তো এই কাজখানে কী করা হয়, ভালনারেবিলিটিকে হ্যান্ডেলিং করা হয়। অর্থাৎ কোনো সিস্টেমের দুর্বলতার কারণে যদি কোনো সিস্টেম রান করতে সমস্যা হয় বা আটকিয়ে যায়, সেক্ষেত্রে সেই দুর্বলতা খুঁজে বের করে সেটাকে সলভ করা বা একটা প্যাচ সিস্টেম তৈরি করাটাই হচ্ছে ভালনারেবিলিটি হ্যান্ডেলিং। আর্টিফ্যাক্ট হ্যান্ডেলিংটা কি? আর্টিফ্যাক্ট মানেই হচ্ছে ডিজিটাল এভিডেন্স, ঠিক আছে? তো আপনারা ডিজিটাল এভিডেন্স হ্যান্ডেলিং বলতে পারেন বা আর্টিফ্যাক্ট হ্যান্ডেলিং বলতে পারেন। তো ডিজিটাল যেই এভিডেন্সগুলো, সেগুলো কী হতে পারে, যেমন ধরেন লক ফাইল হতে পারে, তারপরে ম্যালওয়্যার স্যাম্পল হতে পারে, মেমোরি ডাম্পস হতে পারে, নেটওয়ার্ক ট্রাফিকগুলো হতে পারে। এই জিনিসগুলোকে হ্যান্ডেল করাই হচ্ছে ডিজিটাল এভিডেন্স বা আর্টিফ্যাক্ট হ্যান্ডেলিং।
এরপর 3 নাম্বারটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্টে কী করা হয়? ইনফর্ম ম্যানেজমেন্ট, নোটিফাই লিগাল টিম। অর্থাৎ এখানে আমাদের যেই ম্যানেজমেন্টে কাজ করে, অর্থাৎ ওভারঅল যেই ইনসিডেন্ট ম্যানেজমেন্টের যে ম্যানেজমেন্ট টিম তাদেরকে করে যে এই সিস্টেমটা এই সময় এই কাজটা করবে বা এই কাজটা করতে গেলে এই প্রবলেম হতে পারে, এই জিনিসগুলো অর্থাৎ অ্যানাউন্সমেন্ট করে থাকে এবং লিগাল টিমকে সেই বিষয়ে নোটিফাই করে থাকে, যারা লিগাল টিম অর্থাৎ যারা ওই সিস্টেমটাকে নিয়ে কাজ করছে বা সিস্টেমটাকে বিল্ড করছে তারা। ঠিক আছে। এরপর 4 নাম্বারটা হচ্ছে অ্যালার্টস। অটোমেটেড অ্যালার্টস টু সিকিউরিটি টিম, রিয়েল টাইম ওয়ার্নিং। অর্থাৎ সিকিউরিটি টিমকে তারা রিয়েল টাইম ওয়ার্নিং দেয় এবং অটোমেটেড অ্যালার্ট সিস্টেম কিন্তু ওখানে চালু থাকে। তো এগুলোই হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্টের কম্পোনেন্টগুলো। এবার আমরা দেখব ইনসিডেন্ট হ্যান্ডেলিংয়ের স্টেপগুলো কয়টা। ইনসিডেন্ট হ্যান্ডেলিংয়ের স্টেপও হচ্ছে 4টা। স্টেপ 1 হচ্ছে ট্রাই এজ, স্টেপ 2 হচ্ছে রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন, স্টেপ 3 হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স, আর 4 নাম্বার স্টেপ হচ্ছে অ্যানালাইসিস। ট্রাই এজটা কী হয়? ট্রাই এজ হচ্ছে ডিটারমাইন ইনসিডেন্ট টাইপ। এখানে কী ধরনের ইনসিডেন্ট হয়েছে বা কী ধরনের ক্রাইম হয়েছে সেই জিনিসগুলোকে এখানে ডিটারমাইন করা হয়। অ্যাক্সেস ইম্প্যাক্ট অর্থাৎ কী কী ইম্প্যাক্ট হয়েছে, ওই যে ইনসিডেন্টটা হলো এর ফলে ওই সিস্টেমে কী কী ইম্প্যাক্ট হয়েছে, এই জিনিসটাই হচ্ছে ট্রাইজে আইডেন্টিফাই করা হয়। সেট প্রায়োরিটি লেভেল, অর্থাৎ এটা প্রায়োরিটি লেভেল সেট করার মাধ্যমে সেইটা কতটুকু গুরুতর, অর্থাৎ একটা হয় না যে ধরেন আপনার পার্সোনাল ইনফরমেশন আর আপনার ডেট অফ বার্থ, ঠিক আছে, এটা তো সেম না। আপনি ডেট অফ বার্থ যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন বা করতে পারেন, যে কোনো কাজে আপনার লাগতে পারে, বাট একদমই আপনার যে পার্সোনাল যে বিষয়টা, যেমন এনআইডি কার্ডের নাম্বার, এটা তাহলে সবাইকে বলবেন না। ডেট অফ বার্থ আপনি সবাইকে বলতে পারেন, স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে আপনার লাগবে, তখন আপনাকে বলতে হবে যে আপনার ডেট অফ বার্থ কবে। কিন্তু এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু অনেক বেশি পার্সোনাল, তাই না? এটা সবাইকে আমরা বলি না। যখন লাগে তখন আমাদেরকে একটা এভিডেন্স, আমরা একটা সফট কপি হোক বা প্রিন্টেড কপি হোক, সেটা আমরা সাবমিট করি, তাই না? এরকম টাইপের এই জিনিসটাই হচ্ছে এখানে বলছেন যে প্রায়োরিটি লেভেলটা সেট করার মাধ্যমে সেই জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ সেটাকে আমরা সেট করি। যেমন দেখেন, প্রায়োরিটি লেভেল বলতে এখানে কী বোঝানো হয়েছে, যেমন যেটা আমাদের একটা সফটওয়্যারে হয় যে ম্যালওয়্যার ইনফেকশন, অর্থাৎ কোনো একটা ম্যালওয়্যার সেখানে অ্যাটাক করছে, সেটা কি মিডিয়াম একটা ইফেক্ট, কারণ ওটাকে আমরা যদি স্ক্যান করি, ভাইরাস স্ক্যান করলে সেটাকে রিসলভ করা পসিবল। বাট ধরেন যদি ডেটা ব্রাঞ্চ যদি আমাদের আউট হয়ে যায়, ডেটা যদি লিক হয়ে যায়, ডেটা যদি কম্পিউটার থেকে আমাদের বাইরে পাবলিক হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, সেটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে, কারণ ডেটাটা আমাদের আর সেফ নাই। পাবলিক তো জেনেই গেছে যে আপনার এখানে কী ডেটা ছিল, তাহলে ওটাকে আর তখন রিকভার করাটাই টাফ হয়ে যায়, ক্রিটিক্যাল সিচুয়েশন তখন ক্রিয়েট হয়ে যায়, তাই না? এই জিনিসটাকে হচ্ছে এখানে বোঝানো হয়েছে যে আমাদের প্রায়োরিটি লেভেল দিয়ে এই জিনিসটাকে এখানে ডিফাইন করে দেওয়া হয় যে এটা কতটুকু ইম্প্যাক্টফুল বা কতটুকু হার্মফুল। এরপরে হচ্ছে রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন, রেকর্ডেড টাইমলাইন টু ইভেন্টস। অর্থাৎ ওই যে ইভেন্টটা হলো, অর্থাৎ আমাদের যেই ইনসিডেন্টটা হয়েছে সেটা কতটুকু টাইমলাইনে বা কোন সময় হয়েছে, এই জিনিসটাই হচ্ছে এখানে রেকর্ড করা হয়ে থাকে। লগ অল অ্যাকশন টেকেন, অর্থাৎ কোন কোন অ্যাকশনগুলো নেওয়া হয়েছে, ওই যে ইম্প্যাক্টগুলো পড়লো একটা সিস্টেমে, যে ইনসিডেন্ট হওয়ার পরে যে ইম্প্যাক্টগুলো পড়লো সেগুলোর বিরুদ্ধে কোন কোন অ্যাকশন নিয়ে সেগুলোকে আমাদেরকে লগ ফাইল আকারে রেকর্ড করতে হবে। মেনটেন এভিডেন্স ইন্টিগ্রিটি, অর্থাৎ আমাদের যে এভিডেন্সগুলোর সেগুলোর যাতে স্বচ্ছতা থাকে সেই জিনিসটাকে আমাদেরকে মেনটেন করতে হবে। এটা কেন ইম্পর্ট্যান্ট ফর লিগাল অ্যাক্সেস, অডিটস অ্যান্ড ফিচার অ্যানালাইসিস। অর্থাৎ এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, রিপোর্টিং এবং ডকুমেন্টেশন। অর্থাৎ ডকুমেন্টেশন এবং রিপোর্টিং আমরা বেস করে কিন্তু আমাদের লিগাল অ্যাক্সেসগুলো কাজ করে, অডিট সেক্টরটা কাজ করে, ফিউচার যদি কোনো অ্যানালাইসিস প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের রিপোর্টিং এবং ডকুমেন্টেশনটাকে চেক আপ করতে হয়। এরপর 3 নাম্বারটা ছিল কি, আমাদের যেই ইনসিডেন্ট হ্যান্ডলিংয়ের স্টেপ, সেই 3 নাম্বার স্টেপটা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স, তাই না? এক্সিকিউট কনস্ট্যান্ট স্টেপ, অর্থাৎ আমাদের যতগুলো স্টেপ আছে সবগুলোকে আমাদেরকে ফুলফিল করতে হবে, অর্থাৎ কোন কোন জিনিসের ক্ষেত্রে আমাদের প্রবলেমগুলো হয়েছে সেগুলোকে ফাইন্ড আউট করে স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করতে হবে। এরপর হচ্ছে ব্লক অ্যাটাকার্স, কোন কোন অ্যাটাকার দ্বারা সেই সিস্টেমটাকে অ্যাটাক করা হয়েছিল তাদেরকে আইডেন্টিফাই করে সেখানে ব্লক করার সিস্টেম করতে হবে। রিমুভ ম্যালিশিয়াস কন্টেন্ট, অর্থাৎ যে কন্টেন্টগুলো খুব বেশি হার্মফুল বা খারাপ সেইগুলোকে আমাদেরকে রিমুভ করতে হবে। যেমন ধরেন ডিসেবল হ্যাকার অ্যাকাউন্ট, অর্থাৎ এই ইনসিডেন্ট রেসপন্সে কী করা হয়,
আমাদের যে হ্যাকার যে অ্যাকাউন্টটা, হ্যাকাররা যে অ্যাকাউন্টে আমাদের সিস্টেমটাকে হ্যাক করছিল সেই অ্যাকাউন্টটাকে ডিসেবল করে দেওয়ার কাজটা ইনসিডেন্ট রেসপন্সের মধ্যে করা হয়ে থাকে। আর ইনসিডেন্ট হ্যান্ডলিংয়ের লাস্ট স্টেপটা হচ্ছে অ্যানালাইসিস। এখানে কী করা হয়ে থাকে, রুট কেস অ্যানালাইজ করা হয়ে থাকে এবং অ্যাটাক ভেক্টর আইডেন্টিফিকেশন, কে অ্যাটাকার অর্থাৎ কে হচ্ছে হ্যাক করছিল তাকে হচ্ছে এখানে অ্যানালাইজ করা হয়। এই যে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট, এখানে কিন্তু একটা টিম থাকে, তো এই টিমের রেসপন্সিবিলিটি হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং, তারা কন্টিনিউয়াসলি মনিটর করবে, ইনসিডেন্ট ক্লাসিফিকেশন, ইনসিডেন্টকে ক্লাসিফাই করবে, ডিসিশন মেকিং, তারা ডিসিশন মেক করবে, কমিউনিকেশন উইথ স্টেক হোল্ডার অর্থাৎ যারা ওনার তাদের সাথে কমিউনিকেট করবে যে আপনার সিস্টেমে এই ইনসিডেন্টটা হয়েছে, এর প্রেক্ষিতে আমরা এই অ্যাকশন নিতে যাচ্ছি, এই জিনিসটা। ঠিক আছে, পোস্ট ইনসিডেন্ট রিভিউ অর্থাৎ একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে সেটা রিভিউ করবে যে এই সমস্যা হয়েছে। কন্টেইন ড্যামেজ অর্থাৎ কোন কোন ড্যামেজগুলো হয়েছে, আমাদের যে ইনসিডেন্টটা একটা সফটওয়্যারে বা একটা ওয়েবসাইটে হয়ে গেল তার ফলে কোন কোন সমস্যাগুলো হয়েছে সেগুলোকে তারা ধারণ করবে বা কন্টেইন করবে। এরপর কি রিকভার সিস্টেমকে রিকভার করবে, প্রিভেন্ট ফিউচার অ্যাটাকস, যাদের ফিউচারে আর কোনো ধরনের অ্যাটাক ওই সিস্টেমে বা ওই ওয়েবসাইটে না হয় সেটার দিকে তারা খেয়াল করবে বা মেনটেন করবে সেই জিনিসটা। তো এগুলো হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট টিমের রেসপন্সিবিলিটি। এখন আমরা দেখব আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ভালনারেবিলিটি মানে হচ্ছে সিস্টেমের উইকনেস, তাই না? তো এখানে সহজ কথায় কী বলা যায় যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা হচ্ছে একটা সিস্টেমেটিক প্রসেস টু আইডেন্টিফাই সিকিউরিটি উইকনেস, অর্থাৎ এটা একটা সিস্টেমেটিক বা একটা সমষ্টিগত প্রসেস যার মাধ্যমে আমরা সিকিউরিটির যে উইকনেসগুলো সেগুলোকে আইডেন্টিফাই করে থাকি। ঠিক আছে, এখন আমরা দেখব যে এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা কেন ইম্পর্টেন্ট। আইডেন্টিফাই সিকিউরিটি উইকনেসকে আইডেন্টিফাই করার জন্য, মেজার রিস্ক লেভেলকে মেজার করার জন্য কতটুকু রিস্কি ওই সিস্টেমের উইকনেসটা, যে একটা সিস্টেম কতটুকু উইক হলে এখন অ্যাটাকাররা অ্যাটাক করতে পারে, এখানে একটা রিস্ক লেভেল দেওয়া থাকে। এই জিনিসটা হচ্ছে আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মধ্যে মেজার করা হয়ে থাকে। রিডিউস অ্যাটাক সারফেস, কোন কোন জায়গায় অ্যাটাক হওয়ার পসিবিলিটিস আছে সেগুলোকে কমিয়ে আনা। ঠিক আছে, ইমপ্রুভ ওভারঅল সিকিউরিটিকে ইমপ্রুভ করার কাজ করে থাকে। প্রিভেন্ট সাইবার অ্যাটাক, অর্থাৎ সাইবার অ্যাটাক থেকে আমাদের সিস্টেমটা সেফ থাকে সেদিকে পরে তারা খেয়াল রাখে। প্রোটেক্টস সেন্সিটিভ ডেটাকে তারা প্রোটেক্ট করে, অর্থাৎ একদম পার্সোনাল যে ইনফরমেশনগুলো সেগুলোকে প্রোটেকশন দেওয়ার কাজটাও কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করে থাকে। ইমপ্রুভ রেপুটেশনকে ইমপ্রুভ করার ক্ষেত্রে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেহেতু একটা সিস্টেমকে তারা কী করে, সিকিউর করার ট্রাই করে, তার ফলে কী হয়, ডেটা লিক কম হয়, আমাদের পার্সোনাল ডেটাগুলো সিকিউর থাকে, তার ফলে কী হয়, আমাদের সিস্টেমের রেপুটেশন কিন্তু বেড়ে যায়। এখন আমরা দেখব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের টাইপগুলো কী কী। তো এখানে টাইপগুলো এখন দেখব। প্রথম টাইপটা হচ্ছে অ্যাক্টিভ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। এখানে কী করা হয়, ইউজেস স্ক্যানিং টুলস, এখানে বিভিন্ন ধরনের টুলকে স্ক্যান করা হয়ে থাকে। ডিরেক্টলি ইন্টারাক্ট উইথ টার্গেট সিস্টেমের সাথে ডিরেক্টলি ইন্টারাক্ট করা হয়, যেমন ধরেন স্ক্যানিং লাইভ সার্ভার্স, কোনো ধরনের লাইভ সার্ভারকে যদি আমরা স্ক্যান করি সেটাই হচ্ছে অ্যাক্টিভ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, অর্থাৎ অ্যাক্টিভলি আমরা সেই সার্ভারকে স্ক্যান করছি যে সেখানে কোনো উইকনেস আছে কি না বা সেখানে কোনো দুর্বলতা আছে কি না সেটাকে আমরা খুঁজে বের করে, এবং যে যে জায়গায় অ্যাটাক হওয়ার পসিবিলিটিস আছে বা কোনো ধরনের খারাপ কিছু হওয়ার পসিবিলিটিস আছে সেগুলো থেকে আমরা যাতে সেটাকে সেভ করতে পারি, এটাই হচ্ছে অ্যাক্টিভ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। আরেকভাবে হতে পারে সেটা কি প্যাসিভ, তাই না? প্যাসিভ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, সেটা কী হবে, নো ডিরেক্ট ইন্টারাকশন, কোনো ডিরেক্ট ইন্টারাকশন হয় না, ইউজেস ট্রাফিক অ্যানালাইসিস এবং লগ ফাইলস, এবং সেখানে ট্রাফিক অ্যানালাইসিস করা হয় এবং লগ ফাইলগুলোকে নিয়ে কাজ করা হয়। যেমন ধরেন নেটওয়ার্ক মনিটর টুলস, এটা একটা এক্সাম্পল প্যাসিভ ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের। নেটওয়ার্কের যে জিনিসগুলো সেগুলোকে টুলসের মাধ্যমে মনিটর করাই হচ্ছে প্যাসিভ হ্যান্ডলিং। আমরা ডিরেক্টলি নেটওয়ার্কের মধ্যে ঢুকছি না, বাট বিভিন্ন ধরনের টুলস দিয়ে নেটওয়ার্কটাকে মনিটর করছি। এরপর আরেক ধরনের টাইপস আছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে, সেটা হচ্ছে হোস্ট বেস অ্যাসেসমেন্ট কি, ফোকাস অন ইন্ডিভিজুয়াল সিস্টেম। হোস্ট বলতে একজন নির্দিষ্ট হোস্টের এক নির্দিষ্ট ওয়েবসাইট বা সার্ভার থাকবে, তাই না? এই জিনিসটা যে নির্দিষ্ট একটা ইন্ডিভিজুয়াল সিস্টেমের জন্য ওইখানে কাজ করা হয়ে থাকে। চেকস অপারেটিং সিস্টেম সার্ভিসেস, ওখানে অপারেটিং সিস্টেম এবং সার্ভিসগুলো চেক করা হয়, যেমন ধরেন উইন্ডোজ বা লিনাক্স সিকিউরিটি স্ক্যান।
দেখেন উইন্ডোজ বা লিনাক্সকে আমরা ইউজ করে থাকি সচরাচর, তা আপনি আপনার ভিতরে যে উইন্ডোজ চালান বা লিনাক্স চালান সেটা আপনার ব্যক্তিগত, তাই না? তো এই যে একটা হোস্ট বেস একটা সিস্টেম, এখানে কী করা হয়, যে অপারেটিং সিস্টেমগুলোকে চেক করা হয়, সিকিউরিটি স্ক্যান করা হয়, এখানে কোনো ম্যালওয়্যার অ্যাটাক করছে কি না বা কোনো সাইবার অ্যাটাক হয়েছে কি না, এই জিনিসগুলো চেক করা হয়, বা কোনো ধরনের থ্রেটস পাওয়া গেছে কিনা আমরা চেক করি না, ভাইরাস স্ক্যান করি। এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টটা হোস্ট বেসও হয়ে থাকে। তো ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের একটা টাইপস হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, পারফর্ম ফ্রম ইনসাইড দ্য নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্কের বাইরে থেকে সেটাকে স্ক্যান করে। সিমুলেটস ইনসাইডার থ্রেটস, অর্থাৎ বাইরের যে থ্রেটসগুলো সেগুলোকে তারা সলভ করার ট্রাই করে। যেমন ধরেন এমপ্লয়ি নেটওয়ার্ক স্ক্যান, অর্থাৎ এমপ্লয়িদের মধ্যে যে নেটওয়ার্কটা থাকে সেগুলোকে স্ক্যান করার জন্য কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো এখানে কী করা হয়, ধরেন একটা কোম্পানির, যেমন আচ্ছা কোম্পানি বাদ, যেমন ধরেন আমাদের বিভিন্ন সেকশনে মেসেঞ্জার গ্রুপ আছে, তাই না? এখানে কি হয় যে আমরা আমাদের মধ্যে যে ইনফরমেশানগুলো সেগুলো শেয়ার করে থাকি, যে আজকে টিচার বললো সিটি নিবে, কালকে এটা সাবমিট করতে হবে, পরশু দিন এটা সাবমিট করতে হবে, এই জিনিসগুলো। তো এই যে ইনসাইড যে ইয়েগুলো কাজগুলো, এগুলোর পরেও কিন্তু একটা মানে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট কাজ করে, সেটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অর্থাৎ সেখানে কোনো ধরনের উইকনেস আছে কি না, অর্থাৎ আমরা আমাদের পার্সোনাল যে ইনফরমেশানগুলো শেয়ার করছি, মানে আমাদের ধরেন আমরা আমাদের ফ্রেন্ডদের আমরা যে কথাগুলো বলছি তার মধ্যে অবশ্যই যেন সেটা কোনো টিচাররা জানুক বা অন্য কেউ এখানে অ্যাক্সেস পাক, শুধুমাত্র আমাদের সেকশনেরই যারা থাকবে তারা যাতে এখানে অ্যাক্সেস পেতে পারে, বা অন্য সেকশনে কেউ যাতে এখানে এসে আমাদের ইনফরমেশান দেখতে না পারে, সেই জিনিসটা আমরা চাই, তাই না? তো এই জন্য এটাই হচ্ছে বলা হয়েছে যে এখানে একটা অনেক সময় কী হয় যে গ্রুপে অ্যাডমিন থাকে, তাই না? যে ওই অ্যাডমিনের পারমিশন ব্যতীত ওই গ্রুপে কেউ অ্যাড হতে পারবে না, অর্থাৎ আপনি যদি এই সেকশনেরই হন তাহলে শুধুমাত্র এই গ্রুপে অ্যাড হতে পারবেন, আদারওয়াইজ আপনি যদি অন্য সেকশনের হন, যদি সেম ইনটেকও হন, তাও কিন্তু এই গ্রুপে অ্যাড হতে পারবেন না, কারণ এটা হচ্ছে আমাদের সেকশনের একটা পার্সোনাল গ্রুপ, তাই না? এটাই হচ্ছে একটা সহজ এক্সাম্পল আমি দেওয়ার ট্রাই করলাম। এটা হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আর একটা হতে পারে কি এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, আসেন সেটা দেখি। তো এক্সটার্নাল অ্যাসেসমেন্ট কী হতে পারে, পারফর্ম ফ্রম আউটসাইড দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কের বাইরে থেকে তারা চেষ্টা করে কাজ করার এবং ইন্টারনেট বেস অ্যাটাক থেকে তারা বাঁচানোর ট্রাই করে। যেমন ধরেন আমরা বিভিন্ন ধরনের পাবলিক আইপি ইউজ করি, তাই না? সেইগুলো যদি কোনো উইকনেস থাকে, ধরেন কোনো একটা পাবলিক ওয়েবসাইটে আপনি ঢুকলেন, সেখানে কোনো একটা সাইবার অ্যাটাক হয়েছে, তো সেই অ্যাটাক থেকে যদি আপনার ইয়েতে অ্যাটাক না হয়, আপনার পিসিতে বা আপনার ফোনে অ্যাটাক না হয়, বা ওই পাবলিক আইপিটাতেই অর্থাৎ পাবলিক যে সার্ভারটা সেখানে যদি কোনো অ্যাটাক না হয়, এই জিনিসটাকে হ্যান্ডেলিং করার জন্য কিন্তু ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কাজ করে থাকে। আর একটা হতে পারে কি নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট, ফোকাস অন নেটওয়ার্ক ডিভাইস, আর নেটওয়ার্ক যে ডিভাইসগুলো সেগুলোর উপর তারা ফোকাস করে থাকে, যেমন ধরেন রাউটার হতে পারে, মডেম হতে পারে, এই জিনিসগুলো এই চেক রাউটার, সুইচ, ফায়ারওয়াল, এগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট টাইপ। অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট, ফোকাস অন ওয়েব অর মোবাইল অ্যাপ, অর্থাৎ ওয়েব অ্যাপগুলো বা মোবাইল অ্যাপগুলোর মধ্যে তারা ফোকাস করে যাতে কোনো ধরনের সিস্টেম উইকনেস ওখানে কাজ না করে, তার ফলে কোনো অ্যাটাক যেন ওখানে না হয় বা কোনো হ্যাকার যাতে সহজে কোনো হ্যাক করতে না পারে, এই জিনিসটার উপরে তারা ফোকাস করে অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্টের মাধ্যমে। ফাইন্ড ইস্যুস লাইক এসকিউএল ইনজেকশন, তো এসকিউএল ইনজেকশন, এসকিউএল যেই টপিক্সটা, এটা নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে, তখন আমরা ডিটেলস আরও জানবো এই টপিক, মানে এই জিনিসটা নিয়ে যে এসকিউএল ইনজেকশন কী, এটা কী জন্য ইউজ করা হয়। এখন দেখেন এসকিউএল ইনজেকশনটা যেন একটু সহজভাবে বলতে চাই, কোনো ডেফিনেশন বললাম না, ফর্মাল ডেফিনেশন দরকার নাই। তো এই ইনজেকশন কিন্তু এই যে আমরা যে নিই ইনজেকশন, সেই ইনজেকশন না, এই ইনজেকশনটা হচ্ছে যারা সাইবার অ্যাটাকার তাদের জন্য, তাদেরকে আমরা এমন একটা ইনজেকশন পুশ করবো যাতে তারা অ্যাটাক করতে না পারে। ঠিক আছে, তাদের ওই যে অ্যাটাক করার যেই ক্ষমতাটা সেটাকে আমরা তাদের কাছ থেকে ছিনিয়ে নিব, এই জিনিসটাই হচ্ছে কাজ করে থাকে এসকিউএল ইনজেকশনের মাধ্যমে। এটা সাইবার সিকিউরিটিটা খুব গুরুত্বপূর্ণ পার্ট, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো এই টপিক্সগুলো। তো দেখেন অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্টের টাইপসগুলো কি, ওয়েব অ্যাপ সিকিউরিটি টেস্টিং, অর্থাৎ আমাদের ওয়েব অ্যাপগুলোর যে সিকিউরিটি টেস্টিং হয়ে থাকে সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্টের মধ্যে পড়ে। আর লাস্ট যেই অ্যাসেসমেন্ট টাইপটা সেটা হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট, অর্থাৎ ওয়্যারলেস নেটওয়ার্ক মাধ্যমে যে জিনিসগুলো কাজ করে সেগুলোর মধ্যে যে ভালনারেবিলিটি উইকনেসগুলো খুঁজে বের করে সেটা সলভ করা হয়ে থাকে, সেগুলোই হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক অ্যাসেসমেন্ট। এখানে কী করা হয়ে থাকে, ফোকাস অন ওয়াইফাই
সিকিউরিটি, অর্থাৎ ওয়াইফাই যে সিকিউরিটি, অর্থাৎ ওয়াইফাই আপনি কী করেন, একটা পাসওয়ার্ড দিয়ে রাখেন, তাই না, যেটা আপনার ওয়াইফাই অন্যকে ইউজ করতে না পারে বা অন্যকে অ্যাক্সেস করতে না পারে, এই জিনিসটাই আর কি। ফাইন্ড উইক এনক্রিপশনস, এখানে কোনো ধরনের উইক এনক্রিপশন আছে কিনা, এনক্রিপশন ডিক্রিপশনের টপিক্স মানে টার্মটা কিন্তু আমরা নেটওয়ার্কিংয়ে পড়ে আসছি, তাই না, এই জিনিসগুলোকে কিন্তু এখানে ফাইন্ড আউট করা হয় এবং তার উইকনেসগুলোকে কিন্তু খুঁজে বের করা হয়। তো এখন আমরা দেখব ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ফেজেসগুলো। তো এখানে মোট আমাদের ফেজ আসতে হচ্ছে পাঁচটা ফেজ হচ্ছে। প্রথমটা হচ্ছে অ্যাকুইজিশন, 2 নাম্বার ফেজ হচ্ছে আইডেন্টিফিকেশন, 3 নাম্বার ফেজ হচ্ছে অ্যানালাইজিং, 4 নাম্বার ফেজ হচ্ছে ইভ্যালুয়েশন এবং 5 নাম্বার ফেজ হচ্ছে জেনারেটিং রিপোর্টস। তো ফার্স্ট ফেজে কী করা হয়ে থাকে, প্রথম ফেজে হচ্ছে আমাদের অ্যাসেসটাকে আইডেন্টিফাই করা হয়ে থাকে, অর্থাৎ কোন জিনিসটাকে নিয়ে আমাদের কাজ করা হচ্ছে বা সম্পদটা, অর্থাৎ আমরা যেই এটা নিয়ে কাজ করছি, যেমন ধরেন একটা আইপি অ্যাড্রেস, আপনার যে আইপিটা সেটা আপনার একটা সম্পদ না, আপনার আইপিকে অন্য কেউ নিতে পারবে না, তাই না, কারণ আপনি একটা ডোমেন হোস্টিং কিনে সেটা আইপি পেয়েছেন, তাই না, এই জিনিসটাই আর কি। এরপরে কি ডিফাইন স্কোপ, বিভিন্ন ধরনের স্কোপ নির্ধারণ করে দেয় যে এই কাজের উপরে যাওয়া যাবে না। গ্যাদার সিস্টেম ইনফরমেশন, সিস্টেমের যে ইনফরমেশনগুলো সেগুলোকে গ্যাদার করে, অর্থাৎ আইপি অ্যাড্রেস হতে পারে, অপারেটিং সিস্টেমের টাইপ হতে পারে, এগুলো হচ্ছে আমাদের অ্যাকুইজিশনের মধ্যে পড়ে। 2 নাম্বার ফেজে কী করা হয়, আইডেন্টিফিকেশন, ডিসকভার ভালনারেবিলিটিস, অর্থাৎ কোন কোন উইকনেসগুলো আছে সিস্টেমে সেগুলোকে ডিসকভার করা হয়ে থাকে। এখানে ইউজেস স্ক্যানার্স অ্যান্ড ডেটাবেজেস, অর্থাৎ এখানে বিভিন্ন স্ক্যানার এবং ডেটাবেজ ইউজ করা হয়। যেমন ধরেন এক্সাম্পল হতে পারে আইডেন্টিফিকেশনের ওপেন পোর্ট, উইক পাসওয়ার্ড, এগুলো হচ্ছে আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কাজ করে। 3 নাম্বার ফেজ হচ্ছে অ্যানালাইজিংয়ে কী করা হয়ে থাকে, অ্যাসেস রিস্ক লেভেল, অর্থাৎ রিস্ক লেভেলটাকে তারা ডিফাইন করে থাকে যে এই পরিমাণ রিস্ক আছে। এবার কি ডিটারমাইন এক্সপ্লয়েটেবিলিটি, অর্থাৎ বিভিন্ন ধরনের যে ইয়েগুলো মানে দুর্বলতাগুলো বা থ্রেটগুলো সেগুলো যাতে ইম্প্যাক্টফুল না হয়, অর্থাৎ ঝুঁকিটা কম থাকে, সেটার ক্ষেত্রে তারা এখানে কাজ করে থাকে। থ্রেটস ইম্প্যাক্ট অ্যানালাইসিস, এটা একটা এক্সাম্পল হতে পারে ইউজারের ক্ষেত্রে, তাই না। তো এটা হচ্ছে 3 নাম্বার ফেজ গেল। এখন আমরা দেখব 4 নাম্বার ফেজে কী হচ্ছে। 4 নাম্বার ফেজে হচ্ছে ইভ্যালুয়েশন, হচ্ছে প্রায়োরিটাইজ ভালনারেবিলিটি, তো কোন উইকনেসটা কেমন ইম্প্যাক্ট ফেলবে তারপর বেস করে তাদেরকে একটা প্রায়োরিটি লেভেল দেওয়া হয়, যেটা আমরা একটুকে পড়ে আসলাম সেই কাজটা এখানে করা হয়ে থাকে। এরপরে হচ্ছে ডিসাইডেড মিটিগেশন স্ট্র্যাটেজি, অর্থাৎ অর্থাৎ মিটিগেশন মানে কি, একটা রিস্ক লেভেলকে কমানো, তাই না, মিটিগেট করা, এটা কিন্তু ইভ্যালুয়েশনের মধ্যে করা হয়ে থাকে। যেমন ধরেন ক্যাটাগরি হতে পারে ক্রিটিক্যাল, হাই, মিডিয়াম, লো, বিভিন্ন ধরনের রিস্ক লেভেল যেগুলো বা প্রায়োরিটাইজ লেভেল যেগুলো সেগুলো হচ্ছে এখানে বলা হয়েছে। 5 নাম্বার ফেজে হচ্ছে জেনারেটিং রিপোর্টস, ডকুমেন্টকে ফাইন্ড করা হয়, প্রোভাইড রেমিডিয়েশন স্টেপস, বিভিন্ন ধরনের রেমিডিয়েশন স্টেপগুলোকে প্রোভাইড করা হয়ে থাকে, ম্যানেজমেন্ট সামারি দেওয়া থাকে, এগুলো হচ্ছে রিপোর্টের মধ্যে থাকে। রিপোর্টের মধ্যে কী কী থাকবে, রিপোর্টের মধ্যে থাকবে হচ্ছে ভালনারেবিলিটি ডেসক্রিপশন থাকবে, একটা রিস্ক লেভেল দেওয়া থাকবে, অ্যাফেক্টেড অ্যাসেটস দেওয়া থাকবে, কোন কোন সম্পদগুলো আমাদের এফেক্ট হয়েছে সেগুলো দেওয়া থাকবে, ফিক্স রেকমেন্ডেশন, সেগুলোকে ফিক্স করার জন্য কোন কোন পন্থা অবলম্বন করলে হয় বা কোন কোন ওয়ে আছে সেগুলো কিন্তু আমাদেরকে এখানে রিপোর্টের মধ্যে অবশ্যই ইনক্লুড করতে হবে। তো দেখেন আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্টের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কি, প্রথমে আমাদের কী থাকতে হবে, প্রথমে থাকতে হবে হচ্ছে এক্সিকিউটিভ সামারি থাকতে হবে, একটা ম্যাথাডোলজি থাকতে হবে, ফাইন্ডিংস থাকতে হবে, রিস্ক রেটিং থাকতে হবে, যে কতটুকু রেটিংয়ের উপর ডিপেন্ড করে আমরা বুঝতে পারছি রিস্কটা কতটুকু ইম্প্যাক্টফুল, তাই না। এবার একটা রেকমেন্ডেশন থাকতে হবে যে এই রিস্ক আছে, এটার পরিবর্তে এটা করলে ভালো হয়, মানে রেকমেন্ড করা আর কি, সেই জিনিসটা থাকতে হবে। আর লাস্টে হচ্ছে একটা কনক্লুশন থাকতে হবে। এটা হচ্ছে একটা ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট রিপোর্টের স্ট্রাকচার। তো ভালনারেবিলিটি রিসার্চ কি, it is the process of discovering, studying, validating and documenting new or existing security vulnerabilities in software or system, অর্থাৎ একটা সিস্টেম বা সফটওয়্যারে যেই এক্সিস্টিং বা নিউ যে ভালনারেবিলিটিগুলো খুঁজে পেলাম সেগুলোকে ডিসকভার করা, স্টাডি করা, সেটা ভ্যালিডেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা বা ডকুমেন্ট করাকেই আমরা বলছি ভালনারেবিলিটি রিসার্চ। অর্থাৎ কোনো একটা সিস্টেমের উইকনেস নিয়ে যদি আমরা কাজ করতে চাই, সেখানে সিস্টেমে কী কী জিনিস হয়েছে সেগুলোকে নিয়ে যদি আমরা ঘাটাঘাটি করি, সেটাই হচ্ছে ভালনারেবিলিটি রিসার্চ। ইট ফোকাস অন ফাইন্ডিং নিউ উইকনেস, নতুন কোনো উইকনেস ওখানে আর আছে নাকি,
অর্থাৎ আমরা এই উইকনেসগুলো পাইছি, আর একটু দেখি যেখানে আর কোনো উইকনেস পাওয়া যায় কি না। এটাই হচ্ছে এই ভালনারেবিলিটি রিসার্চের মূল কাজ। সাম ভালনারেবিলিটি রিসার্চ ওয়েবসাইট এখানে দেওয়া আছে, মানে কিছু কিছু ওয়েবসাইটের নাম দেওয়া আছে। সেই ওয়েবসাইটগুলো হচ্ছে কোড রেড সেন্টার, মাইক্রোসফট ভালনারেবিলিটি রিসার্চার বা MSVR, হ্যাকার্স জার্নাল, উইন্ডোজ সিকিউরিটি ম্যাগাজিন। এগুলো হচ্ছে খুবই জনপ্রিয় কিছু ভালনারেবিলিটি রিসার্চ ওয়েবসাইট, ঠিক আছে। এখন আমরা দেখব পেনিট্রেশন টেস্টিং। তো পেনিট্রেশন টেস্টিংটা কি? অথরাইজ সিমুলেটেড সাইবার অ্যাটাক টেস্ট সিকিউরিটি। অর্থাৎ এটা একটা অথরাইজড টেস্টিং সিস্টেম, যেটার মাধ্যমে আমরা কোনো ধরনের সাইবার অ্যাটাক থাকলে সেটা থেকে একটা সিস্টেমকে কীভাবে সিকিউরিটি মানে প্রোভাইড করতে পারি, সেটার একটা ওয়ে। অর্থাৎ টেস্টিং বলতে কি, কোনো ধরনের এরর আছে কিনা, কোনো ধরনের বাগ আছে কিনা, কোনো ধরনের সাইবার অ্যাটাক হওয়ার কোনো পসিবিলিটিস আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে এখানে টেস্ট করা হয়ে থাকে। এখানে কী করা হয়? আইডেন্টিফাই এক্সপ্লয়েটেবল ভালনারেবিলিটিস, যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে খুঁজে বের করা হয়। টেস্ট রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাক সিনারিও, রিয়েল ওয়ার্ল্ডে কী কিছু ধরনের অ্যাটাক হয় সে একটা সিনারিও বিল্ড করা হয় এখানে, যে এই কাজ করলে এখানে একটা অ্যাটাক হতে পারে, এই জিনিসটা। মেজার ইম্প্যাক্ট অফ সিকিউরিটি উইকনেসের যে ইম্প্যাক্টটা সেটা মেজার করা হয়ে থাকে। ভ্যালিডেট এক্সিস্টিং সিকিউরিটি কন্ট্রোলস, অর্থাৎ আমাদের কোনো এক্সিস্টিং যদি সিকিউরিটি কন্ট্রোল থাকে সেটাকে ভ্যালিডেট করা হয়ে থাকে। কী হয় যে আমাদের ভ্যালিডেশন করতে গেলে আপডেট চাই, যে আমাদের সিকিউরিটি লেভেলটাকে যদি আমরা ঠিক রাখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে সিস্টেমকে আপডেট করতে হবে। এই জিনিসটা কিন্তু এখানে টেস্টিংয়ের ফেজে হয়ে থাকে। ইমপ্রুভ ইনসিডেন্ট রেসপন্স, অর্থাৎ ইনসিডেন্টের যে রেসপন্সটা সেটাকেও ইমপ্রুভ করা হয়ে থাকে। ওয়াই পেনিট্রেশন টেস্টিং ইজ ইম্পর্টেন্ট? কেন ইম্পর্টেন্ট? রিয়েলিস্টিক সিকিউরিটি টেস্টিং, অর্থাৎ রিয়েলিস্টিকভাবে আমরা সিকিউরিটি টেস্ট করে থাকি। প্রিভেন্ট ডেটা ব্রাঞ্চেস, অর্থাৎ ডেটা ব্রাঞ্চ যাতে লিক হয়ে না যায় বা পাবলিক না মানে হয়ে না যায়, সেক্ষেত্রে সেটাকে প্রিভেন্টের জন্য কিন্তু এই পেনিট্রেশন টেস্টিং খুব ভালো কাজ করে বা খুব গুরুত্বপূর্ণ। ভ্যালিডেট সিকিউরিটি কন্ট্রোলকে ভ্যালিড করার জন্য কিন্তু কাজ করে থাকে। কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, ইমপ্রুভ ইনসিডেন্ট রেসপন্স, প্রোটেক্ট ব্র্যান্ড রেপুটেশন, মানে ওভারঅল ভালো একটা মানে রেপুটেশন আনার জন্যই কিন্তু আমাদের মেডিটেশন টেস্টিংটা কিন্তু ভালো কাজ করে। তো এখন আমরা দেখব টাইপস অফ মেডিটেশন টেস্টিং। তা আমরা কিন্তু ভিডিওর একদম লাস্ট টপিক্সে আসি, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের এক্সামের জন্য একটু মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন এই ওয়ার্ডগুলোর সঙ্গে কিন্তু আমরা পরিচিত। দেখেন হোয়াইট বক্স টেস্টিং, তারপর হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, এগুলো কিন্তু আমরা কোন টপিক্সে পড়ছিলাম বলেন তো? দেখি যাদের মনে আছে তারা অবশ্যই কমেন্ট করবেন যে কোন টপিক্সে মানে কোন সাবজেক্টে আমরা এই টার্মগুলো পড়েছিলাম। আচ্ছা, তো হোয়াইট বক্স টেস্টিংটা হচ্ছে টেস্টার হ্যাজ ফুল নলেজ। টেস্টার সেই ইয়েটা টেস্ট করবে যে সে হচ্ছে একটা সিস্টেম সম্পর্কে তার ফুল নলেজ থাকবে। তার ফলে কী হবে? তার অ্যাডভান্টেজটা হচ্ছে সে ডিপলি টেস্টিং করতে পারবে এবং সেটা ফাস্ট রেজাল্ট আমাদেরকে দিতে পারবে। আর ডিসঅ্যাডভান্টেজটা কী হচ্ছে? লেস রিয়েলিস্টিক, কারণ সে যদি খুব দ্রুত এবং খুব বেশি টেস্টিং করবে তার ফলে কী হবে? টেস্টিংটা রিয়েলিস্টিক হবে না, একটু লেস রিয়েলিস্টিক হবে, মানে একটু অন্যরকম, একদম যে রিয়েল সেরকম মনে হবে না। ব্ল্যাক বক্স টেস্টিংটা কি? টেস্টার হ্যাজ নো প্রায়র নলেজ, তার সেরকম নলেজ নাই, তার ফলে কী হবে? একটা হাই রিয়েলিস্টিক একটা রেজাল্ট সে দিবে এবং টাইম কনজিউমিং হবে, কারণ তার তো কোনো নলেজ নাই। সে আগে সিস্টেমটাকে দেখবে, বুঝবে, শুনবে, তারপর সেকে টেস্ট করবে, তারপর সে রেজাল্ট দিবে। এক্ষেত্রে কী হয়? টাইম কনজিউমিং হয়ে যায়। এরপরে হচ্ছে গ্রে বক্স টেস্টিং। টেস্টার হ্যাজ পার্শিয়াল নলেজ, অর্থাৎ সে কিছু জানবে কিছু জানবে না, সিস্টেম সম্পর্কে তার পার্শিয়াল জ্ঞান থাকবে। ব্যালেন্স বিটুইন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক বক্স টেস্টিং, আমরা বুঝতেই পারছি যে ব্ল্যাক বক্স টেস্টিং গিয়ে তারপর নলেজ নেই, আর হোয়াইট বক্সে হচ্ছে সে সবই জানে। তো গ্রেটা হচ্ছে মাঝামাঝি, সে পার্শিয়ালি তার একটা সিস্টেম সম্পর্কে নলেজ থাকে। লাস্ট ইয়েটা হচ্ছে যে পেনিট্রেশন টেস্টিংয়ের ফেজগুলো। পেনিট্রেশন টেস্টিংয়ের ফেজগুলো হচ্ছে তিনটা, সেটা হচ্ছে প্রি অ্যাটাক ফেজ, অ্যাটাক ফেজ আর পোস্ট অ্যাটাক ফেজ। প্রি অ্যাটাক ফেজে কী করা হয়? প্ল্যানিং, রিকগনাইজেশন, স্ক্যানিং এগুলো করা হয়ে থাকে। অ্যাটাক ফেজে কী করা হয়? এক্সপ্লয়টেশন, গেইনিং অ্যাক্সেস এগুলো করা হয়ে থাকে। এবং পোস্ট অ্যাটাকে কী হয়? রিপোর্টিং, ক্লিন আপ, রেকমেন্ডেশন। অর্থাৎ প্রি অ্যাটাকে কী করা হয়? যে কীভাবে আমাদের সিস্টেমটাকে কীভাবে টেস্ট করা যায়, কোন কোন ইনফরমেশনগুলোকে গ্যাদার করতে হবে সেটা হচ্ছে রিকমেন্ডেশনের মধ্যে পড়ে। কোন জিনিসগুলো স্ক্যান করতে হবে সেগুলোকে প্রি অ্যাটাক ফেজে আমাদেরকে প্ল্যান করা লাগে, তাই না? অ্যাটাক ফেজে কী করা হয়ে থাকে? যে আমাদের অ্যাটাক ফেজে ওই যে আমাদের ইয়েগুলো টেস্টিংয়ের যে কাজগুলো সেগুলো করা হয়ে থাকে এবং আমাদের অ্যাক্সেসটাকে গেইন করা হয়ে থাকে। এটা কিন্তু এথিক্যাল হ্যাকিংয়ের মধ্যে পড়ছে, কারণ আমরা ইউজারের
পারমিশনের উপর বেস করে অথরাইজডভাবে কিন্তু ওখানে অ্যাক্সেস করছি টেস্ট করার জন্য, তাই না? এটা সিস্টেমকে আমরা তো হ্যাক করছি না, টেস্ট করছি, এই জন্য এটা হচ্ছে অথরাইজড অ্যাক্সেস। এরপর হচ্ছে টেস্ট করার পর কী হবে, পোস্ট অ্যাটাক ফেজ কী হবে, রিপোর্টিং করতে হবে। কোন কোন জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করলাম, যে কোন কোন উইকনেসগুলো আছে বা কী কী সমস্যা আছে ওই সিস্টেমের মধ্যে, সেগুলোকে একটা রিপোর্ট করতে হবে। ক্লিন আপ, অর্থাৎ কোনো ধরনের ট্র্যাশ ফাইল বা কোনো ধরনের ম্যালওয়্যার থাকলে সেগুলোকে আমাদেরকে স্ক্যান করে ঠিক করতে হবে টেস্টিংয়ের পর। আর রেকমেন্ডেশন কি, যে আমরা একটা সিস্টেমকে চালাচ্ছি এবং সেটা আমরা টেস্ট করে দেখলাম সব ঠিকঠাক আছে, বা কোনো ধরনের কোনো থ্রেড থাকে সেটাকে আমরা ভাইরাস স্ক্যান করার মাধ্যমে ঠিক করে দিলাম। এবং যে ওনার বা ইউজার, তাকে বললাম কি যে আপনি এই অ্যাপটা ইনস্টল করে রাখেন, যেমন ধরেন উইন্ডোজ সিকিউরিটি ম্যানেজার যেটা, সেটা আপনি ইনস্টল করে রাখেন। তাহলে আপনার কিছুদিন পর পর আপনি আপনার উইন্ডোজটাকে বা আপনার অপারেটিং সিস্টেমটাকে সিকিউরিটি স্ক্যান করতে দেবেন। তাহলে কী হবে, যে আপনার পিসিতে আর অ্যাটাক হবে না, বা কোনো ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার থাকলে সেটাকে আপনি খুব ভালোভাবে রিমুভ করে ফেলতে হবে নিজে নিজেই। এই একটা রেকমেন্ডেশন দেওয়া, এই জিনিসটাই হচ্ছে এখানে করা হয়ে থাকে। তো এই ছিল মেনলি আমাদের সাইবার সিকিউরিটির ইন্ট্রোডাকশন স্লাইডের এন্ডিং। তো আজকের ভিডিওতে আমরা অনেকগুলো টপিক্স দেখলাম, তাই না? ইনসিডেন্ট ম্যানেজমেন্টের যে ফেজগুলো বা বিভিন্ন ধরনের টপিক্সগুলো দেখলাম, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড। এরপর দেখলাম ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট, বিভিন্ন টাইপস দেখলাম, তার ফেজগুলো দেখলাম। এরপর আমরা দেখলাম কি পেনিট্রেশন টেস্টিং, তার ফেজ এবং তার টাইপসগুলো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ খুব ইজিভাবে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর জন্য। তারপর যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এটা ছিল আজকের মতন, এটা হচ্ছে আমাদের স্লাইডের মানে ভিডিও আর কি, পার্ট 2। স্লাইডটা যেহেতু অনেক বড় ছিল, আমি এই জন্য দুটো পার্ট করেছি। তারপরেও কিন্তু আমার এই ভিডিওটাও কিন্তু লেন্থ বড় হয়ে গেছে, যেহেতু অনেকগুলো টপিক্স একসঙ্গে কভার করা লাগছে, ভিডিও লেন্থটা একটু বড় হচ্ছে। তো আপনারা যদি ধৈর্য সহকারে দেখবেন তাহলে অনেকগুলো টপিক্স একবারে কিন্তু কভার হয়ে যাচ্ছে। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশ ভালো মার্কের আপনারা কোশ্চেন পেয়ে যাবেন এক্সামে। তা আমি বলবো যে ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ওই যে বলছিলাম যে এসকিউএল ইনজেকশন যে টপিক্সটা, সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।